হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা একটা কথা বলবো যে হাউ স্লোলি, মানে স্লো পয়জন হয় না, সেই স্লো পয়জনের মতন ইউটিউবাররা, পার্টিকুলারলি ইউটিউবাররা এবং সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার যারা রয়েছে, তারা কিভাবে বাংলা কমার্শিয়াল সিনেমাটার 12টাটা বাজিয়েছে। বাংলা কমার্শিয়াল সিনেমার প্রতি যে সাধারণ বাঙালি দর্শকের যে ভালোবাসা, সেটার কিভাবে নষ্ট করেছে ইউটিউবাররা, তার জন্য দায়ী ইউটিউবাররা। এবং আজকের দিনে দাঁড়িয়ে কিছু বাংলার যারা সিনেমার সাথে যুক্ত ইউটিউবাররা রয়েছে, তারা কিন্তু সারা বছর বলবে বাংলায় ভালো কমার্শিয়াল সিনেমা আসা দরকার, কমার্শিয়াল সিনেমা আসা দরকার। কিন্তু যখনই বাংলায় ভালো কমার্শিয়াল সিনেমা আসবে, সে দেবদার হোক, জিদ্দার হোক, শাকিব খানের হোক, এখানে আমি ইনক্লুডিং বাংলাদেশ কথাটা বলবো, এখানকার পার্টিকুলারলি ইউটিউবাররা, ওখানে নয়, বাংলাদেশে তো সাপোর্টিভ হবেই স্বাভাবিক। আর তুমি দেখো বাংলাদেশে ব্যবসাও ওই জন্য করছে, মানে ওই লেভেলটায় ব্যবসা করছে, 60 কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছে তুফান। কারণ না, অডিয়েন্সও সাপোর্টিভ এবং ওখানে কেউ এরকম নোংরামি করে না, ওখানে কেউ এরকম নোংরামি করে না। আমি সেখানে সেটারই প্রমাণ দেবো, সেটারই উদাহরণ দেবো। এটা ভিডিওটা অনেক বড় হতে চলেছে হয়তো, বাট প্লিজ একটু ধৈর্য সহকারে দেখো। এবার আমাদের এখানকার ইউটিউবারদের এটাই হচ্ছে প্রফেশন। যখনই কমার্শিয়াল সিনেমা আসবে তখন সেটাকে অ্যাটাক করবো, সেটা যারই হোক, বাংলাদেশ থেকে এলেও সেটাকে অ্যাটাক করবো, ভাষাটা যদি হয় বাংলা। আর দেখবে যখন সাউথেও হচ্ছে, লাইক দেভারা বা গুন্টুর কারাম, সেগুলোকেও অ্যাটাক করবো। কিন্তু কি হচ্ছে, করেও কোনো লাভ হচ্ছে না। সেই ছবিগুলো তাদের স্টেটসে ব্যাপক বিজনেস করে নিয়ে যাচ্ছে। এবার আমি একটা কম্প্যারিজন করি, আমি এই কম্প্যারিজনটা করছি সাউথের সাথে। সাউথকে এরকমভাবে ওরা অ্যাটাক করে করে না, যে কারণে ওরা চেরিশ করছে। যাই হোক, এবার এই ইভলিউশনটা, এই যে যে ঘটনাটা ঘটা শুরু হয়, এই সময়কালটা কবে থেকে? এই সময়কালটা হচ্ছে ঠিক 2014-15 থেকে হচ্ছে বাংলার পত্রিকারা শুরু করেছিল এই জিনিসপত্র। এবার সেটাকেই মোটো বানিয়ে কিছু ইউটিউবার চলে আসে। লাইক বাংলার আজকের দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলার সব থেকে বড় ইউটিউবার যাকে মানা হয়, সে তার কেরিয়ার শুরু করেছে দেবদাকে রোস্ট করে, জিৎদাকে রোস্ট করে, সেইগুলোকে খারাপ বলে। এবং বাংলা কমার্শিয়াল সিনেমা মানেই খারাপ। মজা করতে গিয়ে কমার্শিয়াল সিনেমার যে এসেন্সটা, সেটা মানুষের ভিতরে খারাপ পোর্ট্রেয়াল পেয়েছে। এবার এটাতে কি হলো দেখো, তারপরে কি বক্স অফিসের অবস্থাটা হলো। 2015 সাল অবধি যে ব্যবসাটা হতো, 2016 সাল অবধি যে ব্যবসাটা হতো, 2017 সালে গ্রাফটা পুরো এরমভাবে পড়লো, 18 সালে আরও পড়লো, 19 সালে আরও পড়লো, মানে এরমভাবে কমার্শিয়াল মার্কেটটা পড়লো। 20 সাল থেকে যখন আফটার কোভিডের পরে মানুষ আবার একটুখানি বুঝতে পারলো যে না, আমরা হয়তো বেশি হচ্ছি। তারপরে মানুষের যখন সেন্স হলো যে এদের স্ক্যামটা, যখন মানুষ বুঝতে পারলো, তখন 20 সালের পরে যখন একটা একটা করে ছবি আসতে শুরু করলো, গোলন্দাজকে একটা তবু সেমি কমার্শিয়াল ফিল্ম বলা যায়, সেটা একটা ব্যবসা করলো প্রথমত। সেকেন্ডারিলি যে ছবিগুলো ব্যবসা করলো, সেগুলোর ভিতরে ফ্যামিলি ড্রামাও যেরকম পড়ে, সেগুলোর ভিতরে কিন্তু একটা রাবণও পড়ে। আফটার কোভিড রাবণ একটা ঘ্যামা, মানে একটা ধাঁসু ব্যবসা করলো। অডিয়েন্স বুঝলো যে এদেরকে আর কিছুতেই সাপোর্ট করা যাবে না, বা এ ধরনের এদের স্ক্যামবাজিটা বুঝে গেল অডিয়েন্স। রাবণ ব্যবসা করলো, চেঙ্গিজ ব্যবসা করলো, কিন্তু ব্যবসাটার একটা ক্যাপ হয়ে গেল, আটকে গেল ব্যবসাটা। কি করে আটকে গেল, কেন আটকে গেল, তার অন্যতম রিজন হচ্ছে এই কিছু ইউটিউবার্স যাদের ব্রেন ওয়াশ। তাদের মাথায় এটা সেন্স থাকে যে কমার্শিয়াল সিনেমা এলে অ্যাটাক করব। আমি কারোর নাম নিচ্ছি না, কমার্শিয়াল সিনেমা এলে অ্যাটাক করব। এক বড় মানে কমেডিয়ান হিসেবে আর কি, মানে যাকে মানে রোস্টার হিসেবে বাংলার সবথেকে বড় ইউটিউবার, তারপরেই যার নাম নেওয়া হয়, সেই রোস্টার চেঙ্গিসকে অ্যাটাক করেছিল। তো এই জিনিসপত্রগুলো স্লোলি করে যাচ্ছে, স্লোলি এরা পয়জন দিয়ে যাচ্ছে বাংলা কমার্শিয়াল সিনেমা নামে। আজকালকার দিনের বাচ্চাদের মাথায় এগুলো ঢুকে গেছে, আর তাদের কাছে ভগবান হচ্ছে এই সমস্ত ইউটিউবাররা। কিন্তু প্রবলেম হচ্ছে এতে এরা বুঝতে পারছে না এরা নিজেদের পায়ে কীভাবে কুড়ুলটা মারছে। কারণ এরা যে কোনো দিন একটা ফ্যামিলি ড্রামা, একটা সিরিয়াল ধর্মী কাজ দিয়ে যে ভিউজটা পেয়ে যে আর্নটা হবে তাদের, তার ধারে বার দিয়েও মানে যে যে পয়সাটা আসবে তার থেকে মানে 10 গুণ বেশি টাকা আসবে একটা কমার্শিয়াল সিনেমাতে। তো সেটাকে যদি সাপোর্টই না করে, কালকে কিন্তু এদের মানে এই রেশিওটা, এই যে এত অডিয়েন্স, সেটাও এদের কমতে 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 এই জায়গায় এসে পৌঁছাবে। এটাই কিন্তু সত্যি কথা। তোমরা দেখো এই সমস্ত ইউটিউবার, বিশেষ করে বাংলার মুভি রিভিউয়ার, তারা 2018 সাল 19 সালে যে পরিমাণে ভিউজ পেত, সেই ভিউজের রেশিওটাও কিন্তু কমে গেছে এই করতে গিয়ে, ইন্টেলেকচুয়াল প্রমাণ করতে গিয়ে। আচ্ছা, এবার আসি একটা একটা করে পয়েন্টে। প্রথমত বলি, খাদান নিয়ে একটা বক্তব্য উঠছে নানান জায়গায় নানানভাবে।
কোনো এক ইউটিউবার, আমি বলছি, আমি কাউকে পোক করবো না, আমার সবার সাথে সম্পর্ক ভালো, কিন্তু কষ্ট লাগে, ভিতর থেকে কষ্ট লাগে এইটা ভেবে যে আমরা কমার্শিয়াল সিনেমাইলেই কেন অ্যাটাক করি। সেই ইউটিউবার চেঙ্গিসকেও অ্যাটাক করেছিল, সেমভাবে খাদানকে। আমার কাছে কথা হচ্ছে যে আমি সেই বক্তব্যগুলোই ভিডিওর ভিতরে বলবো যেটা অ্যাকচুয়ালিতে এক্সিস্ট করছে, বা প্রবলেমটার সুরাহাটা নেই, কিছু করার নেই, কারণ আমাদের কাছে বাজেট নেই। এই যে আমরা বলছি বড় করে আরও শ্যুট করা যেতে পারতো, সেট বাড়ানো যেত, বা যা যা বক্তব্য রেখেছে 360 ডিগ্রি শ্যুট বা ইত্যাদি ইত্যাদি, সব কিছুকেই আমি শ্রদ্ধা করছি। কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে তখন যে একটা গানের বাজেট হতো, আমি যতটুকু জানি খোকা বাবুর যে গানটা ছিল, ওই গানটার বাজেট অলমোস্ট, একটা গানের বাজেট ছিল 70 লাখ টাকা, যে বাজেটে আজকের দিনে একটা বাংলা সিনেমা দাঁড়িয়ে যায়, ইভেন কি বড় স্টারের সিনেমাও দাঁড়িয়ে যায়। তো সেই রকম একটা বাজেটকে আজকের দিনে বাংলা কমার্শিয়াল সিনেমা পাচ্ছে? মার্কেটটা তো ডিটোরেট করেছে। যে প্রবলেমগুলোর কথা ওখানে বলা হলো, সেই প্রবলেমগুলো প্রত্যেকটার ক্লজগুলোও বলে দেওয়া হলো, কিন্তু যে কেন এই প্রবলেমগুলো হচ্ছে। তাহলে সেই প্রবলেমগুলো বলার কি যে আমাদের কাছে বাজেট নেই, আমরা নাম্বারস অফ ডেজ বেশি শ্যুট করতে পারবো না, মাল্টিপল অ্যাঙ্গেলস শ্যুট করতে পারবো না। তাহলে কেন সেই প্রবলেমগুলোকে বলে আমি সেটাকে আলাদা করে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করলাম গানটার ভিতরে, যে আমাদের পুরোনো গান শুনেই দিন কাটাতে হবে? আচ্ছা, তুমি আমাকে বুকে হাত দিয়ে বলো তো, রাজার রাজা গানটা কি সত্যি এত খারাপ গান হয়েছে? জোর করে এটাকে খারাপ প্রমাণ করার কিছু মানুষের একটা প্রবণতা বা চেষ্টা, এটা তো হয়তো দেবদার ফ্যান্সদের, আমি অনেস্টলি এই ভিডিওটাতে যেহেতু স্বচ্ছভাবে কথা বলছি, অনেকের এটা হয়তো মনে হতে পারে দেব ফ্যান্সদের, দেবদাকে বলছি বলে অনেকে মনে হবে জিৎ ফ্যান্সদের খুব আনন্দ হবে, ঠিক আছে, তারা বলবে হ্যাঁ ঠিকই বলেছো, গানটা অতটা ভালো না। এই সেম জিনিসটা কিন্তু যখন উইডটা বেরোবে তখন সেটার সময়ও কিন্তু সেম ইম্প্যাক্টটা হবে। সেখানে বলবে এই কেজিএফের থেকে কপি, ওই থেকে কপি, এই লাইনগুলো কিন্তু তখনও শুরু হয়ে যাবে। তখনও কিন্তু এরা তোমাদের পাশে এসে দাঁড়াবে না। এটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যাদেরকে তোমরা বলছো যে ওয়াও কি ভালো রিভিউ দিচ্ছে, ওয়াও কি ভালো কথা বলছে, তারাই কিন্তু কালকে যখন জিদ্দার ছবিটা বেরোবে তখন তাকেও অ্যাটাক করবে, কারণ দংশন করাই এদের কাজ। এরা কিন্তু 3 মাস বাদে বলবে যে বাংলায় ভালো কমার্শিয়াল ছবি তৈরি হচ্ছে না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বাংলায় কমার্শিয়াল সিনেমা তৈরি হতে গেলে যখনই কমার্শিয়াল সিনেমাটা তৈরি হবে, বহুরূপীর মতন ছবি তৈরি হলে সেটাকে খুব সাপোর্ট করবে। আর যেই কমার্শিয়াল সিনেমা তৈরি হবে সেটাকে অ্যাটাক করবে বহুরূপী কমার্শিয়াল সিনেমা। আর এইটা হচ্ছে কমার্শিয়াল সিনেমা। যাই হোক, দেবদা বালির ওপরে নেচেছে, সেগুলোকে কেউ মাথায় রাখবে না। অত ভালো নেচেছে দেবদা, যে রুদ্রপ্রলয়ের নাচ নেচেছে সেটা দারুণ, গানটার যে রুদ্রপ্রলয়ের পোর্শন রয়েছে সেটা দারুণ, কিন্তু সেটা কেউ বলবে না। লোকে কি বলবে? কিছু মানুষ কি বলবে, লোকে যাদের যা সিনেমা দেখা তার থেকে তার সিনেমা দেখবে। এতে কি হয় না, এই পুরো বিষয়টা এই যে স্লোলি কিল করতে করতে এসছে এত দিন ধরে, স্লোলি, কিন্তু এটা একদিনের প্রসেস নয়। কিন্তু ওই যে বললাম 2015 সাল থেকে এই ট্রিটমেন্ট চলছে যে কমার্শিয়াল সিনেমা এলেই অ্যাটাক করো, যার হয়ে যাক। এবার এইখানেই তুমি দেখো, শাকিব খানের কোনো একটা সিনেমা তুলে নাও, শাকিব খানের আমরা কোন সিনেমা থেকে আমরা প্রপারলি দেখা শুরু করেছি? প্রিয়তমা ছবিটা অতটা ভালো ছিল না, সত্যি কথা। রাজকুমার ছবিটা আমি দেখিনি। তার পরবর্তীতে যে ছবিটা এসছে, ছবিটার নাম হচ্ছে তুফান। তুফান যখনই এলো, অ্যাটাক কীভাবে করা শুরু হলো। আর এখানেই আমি বলতে চাই, হাউ বাংলাদেশ কেন কমার্শিয়ালি এগিয়ে যাচ্ছে। শুধু ওদের গান ভালো হচ্ছে, শুধু ওরা সিনেমা ঠিকঠাক বানাচ্ছে, এতেই নয়। বাংলাদেশ কেন এগিয়ে যাচ্ছে জানো? কারণ ওখানকার ইউটিউবার, আমি নাম না করেই বলছি, ওখানকার অন্যতম বড় ইউটিউবার ব্রোজ দাদা, ঠিক আছে, এর থেকে বেশি নাম নিলাম না, কারণ এখানকার কোনো ইউটিউবের নাম নিচ্ছে না, কেনই বা ওখানকার ইউটিউবের নাম। তারা কি করছে, তারা ওখানকার পলিটিক্যাল সিনারিওটা বুঝছে, ওখানকার সেন্সিবিলিটিটা বুঝছে, একটা ক্যাপ বুঝছে, যে কি মার্কেট সেটা বুঝছে, তারপর একটা রিভিউ করছে, তারপরে সেটাকে সাপোর্ট করছে। যখন শাকিব খানের একটা সিনেমা আসছে, সেখানকার ইউটিউবাররা কী করছে, সাপোর্ট। আর আমাদের এখানকার ইউটিউবাররা কী করছে, যখন চেঙ্গিজ আসছে সেটাকে অ্যাট্যাক। চেঙ্গিজ প্রথম একটা এমন ছবি ছিল যে ছবিটা হিন্দিতে গিয়ে একটা ধামাকা করে দিয়ে এসেছিলো। মনে আছে কি না জানি না, জিৎ ফ্যান্সদের, আমার এখনও চেঙ্গিজ লিখে আমি যেটা দেখলাম, ট্রোল দেভেটার্স থেকে জিৎ ফ্যান্সরা শেয়ার পাচ্ছিল, যে ট্রোল দেভেটার্স শুধুমাত্র জিদ্দাকে ট্রোল করার জন্যই তৈরি হয়েছিল। সেই ট্রোল দেভেটার্স অলওয়েজ জিদ্দাকে সাপোর্ট করে যাচ্ছিল, তার ট্রেলারকে সাপোর্ট করছিল, তার টিজারকে শেয়ার করছিল, তারানা দেশের পোস্ট হলে সেটা শেয়ার করছিল, প্যান ইন্ডিয়াতে কোনো ক্রেজ হলে সেটা শেয়ার করছিল। তো এরকম একটা পরিস্থিতিতে পার্টিকুলার একজন, তিনি কিন্তু কন্টিনিউয়াসলি সিনেমাটাকে অ্যাটাক করে গেছে। হ্যাঁ, সেই সময় অ্যাটাক করে গেছে। এবং কেন অ্যাটাক করেছে? কারণ ওই কমার্শিয়াল সিনেমা বানিয়েছো ভাই, তুমি চরম অপরাধ করে ফেলেছো। কারণ কমার্শিয়াল সিনেমা বানালে তো হবে না, আঁতেল প্যানে ঘ্যান সিনেমা বানাতে হবে। এবার এখানে
ওই যে বললাম শাকিব খান এই কারণে এগিয়ে যাচ্ছে। এবার এই দরদের ট্রেলারটার কথাই ধরে নাও না কেন, দরদের ট্রেলারের বাংলাদেশের রিভিউ দেখো, দরদের ট্রেলারের আমাদের এখানে রিভিউ দেখো, তাহলেই বুঝে যাবে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। এটা আমাদের এখানকার প্রবলেম বস। আজকে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশে সাকিবিয়ানরা এত খোঁচে যায় কেন? কারণ স্বাভাবিক, তারা দেখছে যে এখান থেকে কোনো রিভিউয়ার কিছুতেই সাপোর্ট করে না শাকিব খানকে, কিছুতেই সাপোর্ট করবে না। অথচ সেই শাকিব খান কী করে ওখানে ব্যবসা করছে? আচ্ছা ছাড়ো, বাংলাদেশে ব্যবসা করছে, বাংলাদেশে না হয় দেশের সুপারস্টার, দেশে ব্যবসা করছে। শাকিব খান কী করে গোটা পৃথিবীতে ব্যবসা করছে, গোটা বিশ্বতে ব্যবসা করছে? যদি তুফান সিনেমাটা এতটাই খারাপ সিনেমা হয়, সত্যি বলছি তুফান সিনেমাটা এতটাই খারাপ সিনেমা হয়, তাহলে তুফান সিনেমাটা বিদেশে কী করে ব্যবসা করছে? আমেরিকা, লন্ডন, ইউকে, ইউএসএ, ইউএই, এতগুলো জায়গায় কী করে ব্যবসা করছে? সবাই তাহলে একসাথে একই যোগে বোকা তো নয় অডিয়েন্স। কিন্তু না, আমাদের এখানকার রিভিউয়ারের মতে ওটা বাজে সিনেমা, ওটা সো কল্ড বিরিয়ানি, বললাম না আর কি বিরিয়ানি। যাই হোক, এবার চলে আসি আবার আমাদের বক্তব্যে, যে এইটাকে যদি আমরা সাপোর্ট করতে থাকি না, এই ধরনের সার্কেলটাকে যদি আমরা সাপোর্ট করতে থাকি, আমরা যদি বলি আজকে একটা স্টারের ফ্যান আরেকটা স্টারকে গালাগালি করলে তখনই সেটাকে সাপোর্ট করে বলবে হ্যাঁ ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হবে যে সেই দিন, কারণ তোমরাও কিন্তু এই ফাঁদে পা দেবে পড়ে। কারণ আজকে সাপোর্ট করবে, কালকে আবার এসে তোমাদের স্টারের যখন চলে আসে তখন সেটাকেও অ্যাটাক করা হবে। কারণ ছবির থিম, ছবির সাবজেক্ট সেটা কিন্তু কমার্শিয়াল সিনেমা। এই ছবিটাই মানে এই জিনিসটাই যখন আগের ছবিটা মানে দেবদার আগের ছবিটা টেক্কা হয়ে যাবে, বা এই জিনিসটাই যখন প্রজাপতি হবে বা প্রতীক্ষা হবে, তখন দেখবে ব্যাপারটা কতটা লিনভাবে, কোনো নেই, কোনো সিম্পলভাবে, কিন্তু হাজার একটা খুঁত তখনই ধরা হবে যখন কমার্শিয়াল সিনেমা হবে। এতে কী হবে, যারা একটু পজিটিভ মাইন্ডেড আছে, যাদের একটুও মনে হচ্ছিলো যে না সিনেমাটা ভালো হবে, গানটা ভালো লাগছে দেখতে, তাদেরকে এরম করে ধরে টেনে সরিয়ে নিয়ে চলে আসা হলো যে না দেখতে দেবো না। কী হচ্ছে, কী লাভ হচ্ছে এই করে? আজকে এই যে কথাগুলো বলা হচ্ছে, ওল্ড দেব ইজ এন্ড, ওল্ড দেব এরা ইজ এন্ড, বা দেবদা সেরকমভাবে আর নাচতে পারছে না, কিছু পারছে না, বা এই যে মাল্টিপল অ্যাঙ্গেলস, এগুলো সব হবে যদি খাদানের মতন ছবি আরও সাকসেসফুল হয়। তার জন্য খাদানের মতন ছবিটাকে সাপোর্ট করা উচিত। কারণ ওই যে বললাম বাংলাদেশ কীভাবে সাপোর্ট করে, ওদের পলিটিক্যাল সিনারিওতে ওরা কীভাবে সাপোর্ট করে, এটার জন্যে, আর কিছুই না। ওদের পলিটিক্যাল সিনারিওতে ওরা কীভাবে সাপোর্ট করে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। ওদের পলিটিক্যাল সিনারিও, ওদের প্রবলেমস, সেগুলোকে মাথায় রেখে ওরা রিভিউ করে এবং সেগুলোকে মাথায় রেখে ওরা বলে। কিন্তু আমাদের এখানে তো হবেই না কিছুতেই সেগুলোকে করা হবে না। তো এটাই আমার বলার ছিল, আক্ষেপ ছিল কিছু জিনিস নিয়ে, যে জিনিসটা ইভেন কি আর একটা জিনিস, বাই দ্য ওয়ে এটাও একটা কম্প্যারিজন, এই কম্প্যারিজন করে করে একটা টাইম ছিল আমাদের কমার্শিয়াল ছবি যখন বিশাল ব্লাস্ট পারফর্ম করছে, সেই সময় আমাদের একটা কম্প্যারিজন হতো যে কোন সুপারস্টার এগিয়ে থাকলো, কোন সুপারস্টার পিছিয়ে থাকলো, ইত্যাদি ইত্যাদি, সেটা মানা যায়। আজকের যা দিন, সেটাতে একটা সুপারস্টারের সাথে কম্প্যারিজন করা মানেও কিন্তু সেইটা কিন্তু একটা আলাদা পজিশনে চলে যায়, সেটা কিন্তু একটা নেগেটিভিটি হয়ে যায়। তো সেইটাও কিন্তু সেমভাবে ইম্প্যাক্টফুল একটা সিনেমার ক্ষতির জন্য বা একটা সিনেমার নেগেটিভিটির জন্য। আমি মনে করি আমি একটা মানুষ হিসেবে আলাদা, তাই আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন্স আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। এখানকার রিভিউয়াররা যেরকম কমার্শিয়াল সিনেমা এলে অ্যাটাক করে, সেরকম কিছু মানুষ আছে কম্প্যারিজন করেও কিন্তু সেটাকে আবার সেই জায়গাটা, যে শোনো কম্প্যারিজন করে কোনো দিন হয় না। আজকের যা মার্কেট, তাতে আমরা এটা বলি না যে দেবদা, জিদ্দা, তারা দুজনেই মারাত্মক রকমের চেষ্টা করছে, তারা সেই চেষ্টা করে তারা অ্যাটলিস্ট উঠুক। একটা মানুষ পিঠে মানে একটা কুয়োয় পড়ে গেছে, ধরো সে 300 কেজি পিঠে নিয়ে একটা মানুষ ওঠার চেষ্টা করছে, পিছনে ধরো 10টা ছেলে আছে, তারা ওই 300 কেজিটাকে ঠেলে তুলবে নাকি ওই 300 কেজিটাকে টেনে ধরবে, সেটার ভিতরে অনেক আকাশ পাতাল তফাৎ আছে। বাংলাদেশ যদি হয় তাহলে ওরা ওই 300 কেজিটাকে ঠেলে দেবে, 300 কেজিটা 30 কেজি হয়ে থাকবে, তাও ওরা ঠেলে দেবে। ওটা যদি সাউথ হয় ওরা ঠেলে দেবে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবাংলা হলে এখানে একই অডিয়েন্স হিপোক্রিট, তারপর এখানকার রিভিউয়ার বা ইউটিউবার, সো কল্ড ইউটিউবার যারা, তারা সেই 300 কেজিটাকে 400 কেজি বানিয়ে দেবে টেনে ধরে, যাতে চুত্তই উঠতে দেবো না, বাঙালির জাত কাঁকড়ার জাত। ইয়েস, যাই হোক, এগুলোই আমার আক্ষেপ, এগুলোই আমার বলার ছিল। আমার মনে হয় আমার ভিতরটা কুড়ে খাচ্ছে এখন এই কারণে, যে মানে এই যে নেগেটিভিটিগুলো তৈরি হবে, এটা চেঙ্গিজের সাথে হয়েছে, এটা খাদানের সাথে হবে, যে কোনো কমার্শিয়াল, তুফানের সাথে হয়েছে, সেম জিনিস হবে। তুফান, চেঙ্গিজ, খাদান হোক বা দরদ হোক বা যে কোনো, শাকিব খান তো কমার্শিয়াল ছবি ছাড়া করে না, দেবিদা খাদান করছে তাতেও হবে।
জিদ্দা পরবর্তী যে সিনেমাটাই করুক নাকি সেই সিনেমাতেই হবে। দেখলে তো একটা অ্যানাউন্সমেন্টও পর্যন্ত নেগেটিভিটি শুরু হয়ে গেল, মানে একটা অ্যানাউন্সমেন্ট করেছে সেটাকেও অ্যাটাক করছে। তুমি বুঝতে পারছো তো? কী বলবে তুমি বলো, তুমি আমাকে বলো। যাই হোক, আর কিছু বলার নেই, বুঝে গেছো আশা করি যে এক্স্যাক্টলি কোন দিকে এগোচ্ছে ব্যাপারটা। তবে এটা শুরু করেছিল কিন্তু ওই কমেডি ইউটিউবার যারা বাংলার টপ পজিশনে রয়েছে, স্পুফ ভিডিও বানানো, এ করা, তারা নিজেরাও দেবের ফ্যান। পরবর্তীতে তারা সেখানে বলছে যে আমি নিজেও দেবের ফ্যান। তো আজকের দিনে দাঁড়িয়ে তাদের যে স্টেটমেন্ট বা তাদের যে কমেডি ভিডিও, সেখানে অনেক সুন্দর সুন্দর স্টেটমেন্ট থাকে টুয়ার্ডস দেবদা, টুয়ার্ডস জিদ্দা, টুয়ার্ডস বাংলা কমার্শিয়াল সিনেমা। কী লাভ? সেই কোমরটাকে ভেঙে দিয়ে বলছে আহা লাগলো, মলম ঘষে দিই। ব্যাপারটা এরকম জানো তো, যে মানে যারা বড় বড় জায়গায় রয়েছে আর কি। তো এটাই বলার, আর কিছু না। তবে এই জিনিসটা না এবার একটু বন্ধ হওয়া উচিত। অডিয়েন্স আগে খুব ইনোসেন্স ছিল, তো তারা তাদের মতন করে সিনেমা দেখতো। যাই হোক, বন্ধ তো হবে না, কোনো দিনই হবে না আমি বলে বন্ধ হবে। এতদিনেও তো আমরা চিরকাল বলে এসেছি, ভালো কথা বলেছি, পজিটিভ বলেছি। পজিটিভিটি তো বিক্রি হয় না ভাই, ওই জন্য আমাদের কথাও সেই লেভেলে যাবে না, সেই লেভেলে অডিয়েন্সের কাছে পৌঁছবে না। নেগেটিভ বললে তাহলে বিক্রি হতো। আমি যদি বলতাম যে হ্যাঁ দেবদা নাচতে পারেনি, হ্যাঁ আমি যদি বলতাম যে হ্যাঁ ডান্সার্স কম আছে, গ্র্যান্ডার লাগছে না, তারপরে কি একই জায়গায় কেন শ্যুট করা হয়েছে, 360 ডিগ্রি করা, এই কথাগুলো বললে দেখতে অনেকে মানে আনন্দ পেত, অনেকে হয়তো এ করতো। চেঙ্গিজের সময় যদি আমি বলতাম না এটা বাজে জঘন্য গ্যাংস্টার ড্রামা হয়েছে, কেনই বা শুরুতে জিদ্দাকে দেখিয়ে দেওয়া হলো, ঠিক আছে, এটার কোনো মোটিভ নেই, এই নেই ওই নেই, এসব কথা যদি বলতাম দেখতে, তাতে আমাকে লোকে সাপোর্ট করতো। তো নেগেটিভিটি বেশি চলে, এটা আমরা সবাই জানি। কী করবে বলো? আর এখানেই সাকিবিয়ানরা অনেক আলাদা, এখানেই বাংলাদেশ অনেক আলাদা। তো হবে না এই প্রবলেমগুলো যতদিন থাকবে না, এরপরে যদি বলে যে কমার্শিয়াল ছবি কেন হচ্ছে না, বা কমার্শিয়াল ছবি, এইটুকু মাথায় রেখো, আমার এই ভিডিওটা মাথায় রেখো, যে কমার্শিয়াল ছবি যখন বাংলা ইন্ডাস্ট্রির, বাংলার ইতিহাসে হবে, তখন বাংলার ইউটিউবার, সো কল্ড ইউটিউবার যারা রয়েছে, সো কল্ড বড় ইউটিউবার যারা রয়েছে, তারা অ্যাট্যাক করবে সেই ছবিটাকে। যাই হোক, এটাই বলার ছিল। এবং অ্যাট্যাক মুডটা একদম ভয়ঙ্কর লেভেলে থাকবে, বারবার অ্যাটাক করা হবে, কারণ কমার্শিয়াল ছবি বানিয়েছো বস, সেটাকে তো কিছু না কিছু করে অ্যাটাক করতেই হবে। তো এরকম একটা জায়গাতে, এরকম একটা পরিবেশে কোনো দিন বড়ো ছবি হতে পারে না। আর বড়ো ছবি হলেও সেই ছবিটাকে অ্যাটাক করে সেই ছবিটাকে নিজের মার্জিন অবধি পৌঁছে দিতে হয় না, না রাদার কেউ চেষ্টা করে না যে সেই ছবিটাকে পুশ করে করে এত কিছু করি, যে অ্যাটলিস্ট মানে চেঙ্গিজের সময় কথাটা বলেছিলাম, পুশ করে এমন কিছু করি, সাপোর্ট করি সেই ছবিটাকে, সবাই মিলে সাপোর্ট করি। একটা ফার্স্ট বাংলা ছবি যেটা হিন্দিতে গিয়ে ওরকম রেকর্ড ক্রিয়েট করলো, সেখানে বাংলার রিভিউয়াররা কী শেয়ার করছে, যে কী কোথায় সেটা নেগেটিভ রিভিউ বেরোলো, কোথায় সেটা। তো এইভাবে কোনো দিন, আমি এটা বলে দিলাম, 5 কোটি 6 কোটিতে ছবি বানিয়ে যদি 8 কোটি ব্যবসা হয়, তাতে তো সাকসেসফুল হবে, আটকাতে তো পারবে না, কারণ এদের তো কারিশমাটাই ওই লেভেলে না। দেবদা জিদ্দাকে কিন্তু অনেকে আটকানোর চেষ্টা করছে। তো এই যে শাকিব খান, দেবদা, জিদ্দা, এদেরকে এখান থেকে এই ব্যাকল্যাশটাই পেতে হবে। তো আটকানোর চেষ্টা তো করবে স্বাভাবিক, কিন্তু এই যে এটা মানে এই যে একটা সিনারিও, এইটাতে কোনো দিন আমি বলছি ওই 8 কোটি 9 কোটির ওপরে বাংলা কমার্শিয়াল সিনেমা যেতে পারবে না, যদি সবাই মিলে না সাপোর্ট করে, অডিয়েন্স না সাপোর্টিভ হয়। আজকে গুন্টুর কারামের মতন ছবিও 100 কোটি টাকা ব্যবসা করে যায়, ফ্লপ কিন্তু হয় না, 100 কোটি টাকা ব্যবসা করে যায়। তো ওইটা হচ্ছে সাউথের সাপোর্টিভ অডিয়েন্স, উইথ সাউথের সাপোর্টিভ ইচ অ্যান্ড এভরিবডি, মানে ওখানকার অডিয়েন্স শুধু সাপোর্টিভ না, ওখানে ইউটিউব চ্যানেল চালিয়ে দেখেন, ওখানে যা আছে সবকটা সাপোর্টিভ, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই তারা সাপোর্টিভ। এবার তুমি বলবে ক্রিটিসিজম করবে না, তুমি বলবে কোনো নেগেটিভ রিভিউ হবে না, বা কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হবে না। তুমি বলো তো এই ক্রিটিসিজমগুলো কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যেখানে আমি নিজে ইনভলভ রয়েছি, আমি নিজে বুঝতে পারছি যে এটা করা পসিবল না, কারণ আজকের বাজেট নেই, আজকের বাজার নেই, বা আজকে এইটা কি কোনো রকম কোনো ক্রিটিসিজম যে একটা হিন্দি গানের সাথে একটা বাংলা ছবিরই একটা হিন্দি ভার্সন বেরিয়েছে, সেই গানটার সাথে লড়িয়ে দিচ্ছি বাংলা গানটাকে, বা এইটাকে কোনো দিন ক্রিটিসিজম করা বলে? এটাকে কি ক্রিটিসিজম করা বলে যে দেব নাচতে পারছে না বিকজ, বা দেব যে ডান্সের যে নানান জায়গায় ক্যামেরা বসাবে সেগুলোর বিকজ, বা নাম্বার অফ ডেজ যেভাবে বাড়বে? বন্ধুরা আগে না এই খোকা 420-এর কথা বলছে, তো খোকা 420 না প্রায় 63 দিন না 67 দিন ধরে বোধহয় শ্যুট হয়েছিল, আমি যদি খুব ভুল না হয়ে থাকে, তো হিউজ একটা ডেজ ধরে শ্যুট হয়েছিল। তার একটা গানের শ্যুটিং তো ভাই স্বাভাবিক 4-5 দিন ধরে হবে, তো সেই 4-5 দিন ধরে একটা গানের শ্যুটিং আর 2 দিন ধরে একটা গানের শ্যুটিং, তার ভিতরে তো তফাৎ থাকবে, স্বাভাবিক বিষয়। তো এরা কিছুতেই সেটা মানে এরা জানে, সব কিছু জানে, কিন্তু সেটা ভিডিওতে বলছেও যে জানি আমি, কিন্তু
এটাকে কি ক্রিটিসিজম বলে? তাহলে আমি জেনে বুঝে একটা ছবিকে নেগেটিভিটি করছি, যে আমাদের বাংলায় আর সেই ক্যাপটা নেই। আমরা নিজেরাই আর বাংলা কমার্শিয়াল যে দুনিয়াটা, মানে যে দুনিয়াটায় আমরা ভজগৌরাঙ্গ বানাতাম, ভজগৌরাঙ্গর যা বাজেট ছিল সেই সময় বাজেট সিনেমার ঘন্টার যে বাজেট ছিল, ওরকম ডিস্কো বারে বোধহয় 30 লাখ না 40 লাখ টাকা ঘন্টার বাজেট ছিল, একটা গানের বাজেট ছিল। শোনো, ইনফ্লেশনটা বোঝো, সেই সময় 30 লাখ মানে 2009 সালে 30 লাখ মানে আজকের দিনে দাঁড়িয়ে কত টাকা হতে পারে? মিনিমাম 90 লাখের কাছাকাছি, 90 থেকে 1 কোটি টাকা আজকের দিনে দাঁড়িয়ে। তুমি বলো 1 কোটি টাকা, 1.5 কোটি টাকায় টিক্কা দাঁড়িয়ে গেছে। তুমি বুঝতে পারছো এইরকম একটা মার্কেট? এই মার্কেটে আমরা ডিটোরেট করেছি কাদের জন্যে? তোমাদের জন্যে, এই ধরনের ইউটিউবারদের জন্য। কিন্তু শুধু ইউটিউবার না, সবাই দায়ী এর জন্য। ইউটিউবার, নেগেটিভ মাইন্ডসেটের হিপোক্রেট অডিয়েন্স, রাজ চক্রবর্তী এই কথাগুলো ওপেনলি বলে, এবং তার সঙ্গে সঙ্গে মানে পত্রিকা, তারা সবাই দেয়। কিন্তু একবার ক্যান ইউ ইম্যাজিন দ্যাট, যে এটা সত্যি, যে আমি জানি যে কী কী প্রবলেম হচ্ছে, সেগুলোর কারণ হচ্ছে আলটিমেটলি দ্য বাজেট, দেবদা বোকা না। তো এটা জানার পরেও আমি সেই প্রবলেমগুলোকে কেন তুলে আনবো? আলটিমেটলি তো আমারই বাংলা ভাষা। যাই হোক, প্লিজ ভেবো না যে কাউকে রিপ্লাই করছি, প্লিজ ভেবো না যে কাউকে অ্যাটাক করছি, এটা করছি না। খুব দুঃখের থেকে, মানে খুব আক্ষেপের থেকে, খুব আশাহত হয়ে এই ভিডিওগুলো বানাচ্ছি। কারণ এরকমটা যদি চলতে থাকে না বন্ধু, তাহলে খাদারের মতন বড় ছবি আর কোনো দিন তৈরি হবে না, কোনো দিন তৈরি হবে না। কারণ এত বড় ছবি তৈরি হবে, সেগুলোকে যখন এইভাবে অ্যাটাক করা হবে, মানে ভালো হওয়া সত্ত্বেও সেটাকে অ্যাটাক করা হবে, আমার মনে হয় না যে আর কোনো দিন এইভাবে তৈরি হবে। যদি ভালোবাসতো ছবিটার, যে ঠিক আছে ভাই আমরা সাপোর্ট করি না, চেঙ্গিজের সময় এই কথাটাই বলেছিলাম, আমরা সাপোর্ট করি না, যেখানে তারান্নাদের সাপোর্ট করছে, যেখানে হিন্দি থেকে পোস্ট আসছে যে থালাপতি বিজয় এবং অজিত, এদের থেকে বেটার কালেকশন করেছে চেঙ্গিজ প্যান ইন্ডিয়াতে, এদের ছবির থেকে। সেটাকে কে খবর করলো বলো তো? কেউ খবর করলো না। বাঙালি বলতে লজ্জাও করে না আমাদের। যাই হোক, এগুলোই আক্ষেপ যে হবে না আর। মানে আজকে যদি কমার্শিয়াল ছবি না তৈরি হয়, আমি অন্তত কমার্শিয়াল ছবির প্রোডাক্ট, জানো তো, কমার্শিয়াল ছবি হলে আমাদের মতন মানুষজনেরা বেঁচে থাকে, আমরা আনন্দ পেয়ে উৎসব করে সিনেমা নিয়ে যে সেলিব্রেশনটা করি, আমাদের তো ক্রেজি ভিডিও, তাই আমরা সেই ধরনের জিনিসপত্র করলে আমরা সেটাতে সেলিব্রেট করে মানে আমাদের চ্যানেল চলে। সত্যি কথা বলতে কি, সেটার পিছনে লাথি মারা হচ্ছে, আর কিছুই না, আর কিচ্ছু না। সিম্পল বিষয়। হতেই পারে আমরা অনেক আঁতেল, কিছু মানুষ থাকে অনেক আঁতেল, তারা আঁতেল ছবি দেখে, আঁতেল ইয়ে করে, বাট আমাদের কাছে না এগুলোই এন্টারটেনমেন্ট। আমরা এত খুঁজতে যেতাম না, বিশ্বাস করো, আজ থেকে 10 বছর আগে যখন কমার্শিয়াল সিনেমা দেখতাম, তখন কি এত খুঁজতে যেতাম? আজকেও যে বলিউডে যারা BB3 মানে ভুলভুলাইয়া 3 দেখছে, তারা কি এত খুঁজতে যাচ্ছে? তাহলে এত হিট তো হতো না সিনেমাটা। নেগেটিভ রিভিউয়ের জন্য কি সিনেমাটা কোনো কম্প্রোমাইজ করলো? কারণ ওইটাই কালচার ছিল, ওটাই আমাদের। ওই জন্য BB3কে এত সাপোর্ট আমি এমনি করিনি, একটা হিন্দি ছবি হওয়া সত্ত্বেও আমি সাপোর্ট করেছিলাম বিকজ অফ এই রিজন যে কমার্শিয়াল সিনেমা সবাই দেখছে, বাচ্চারা এনজয় করছে, সেটাই ইম্পর্টেন্ট। আমরাও ছোটোবেলায় এইভাবেই বড় হয়েছে। কিন্তু আমাদের এখানকার এই পশ্চিমবাংলার সংজ্ঞাটা না পুরো বদলে গেছে, আমাদের কলকাতার সংজ্ঞাটা পুরো বদলে গেছে। আমি জানি না এখানে যারা সমালোচনা করছে তারা মূলত হয়তো কলকাতা সেন্ট্রিক, আর প্রবলেম হচ্ছে আমাদের এখানে হল নেই। পুরুলিয়াতে একটা এসবেব সিনেমাস পুরুলিয়া আছে, আর কোথায় হল আছে? পুরুলিয়াতে হলই নেই। পুরুলিয়াতে আগে দরকার, বাঁকুড়ার মতন জায়গায় আগে দরকার 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা ক্যাপে না, 70 টাকার মধ্যে একটা এসি হল, 70 টাকার ভিতরে এসি হল দেওয়া যায়। কে বলেছে দেওয়া যায় না? এইটুকু দেওয়া যায়। 70 টাকার রিজনেবল প্রাইসে যতগুলো যে ছোটো ছোটো সেন্টার আছে, সেখানে সিঙ্গেল স্ক্রিন তৈরি করা, সেটা মলের বেসিসেও হোক, কিন্তু টিকিট প্রাইসটা থাকুক 70 টাকা। সেইটা থাকলে না প্রচুর মানুষ যাবে। যে রিক্সাওয়ালা, অটোওয়ালা বা যে জেনারেশনটা একটা জায়গা, সেটাতে একটা দাগ পড়ে গেছে। এটা বড় বড় ইউটিউবারদের সাথে এই কথাটা তারাও আলোচনা করেছে, যদিও সেটার সাথে আমিও একমত। তারা যখন যেতে শুরু করবে না, তারা কিন্তু এত ক্রিটিসিজম করে না, তারা লাড়ে লাপ্পা ছবি দেখতে যায় শুধু। তাদেরকে আবার ফিরিয়ে আনা উচিত, তার জন্য হল থাকা উচিত, সেগুলোও নেই। তো কমার্শিয়াল সিনেমা এখন একটা কী বলবো, একটা মানে ডেথ ট্র্যাপের ভিতরে পড়ে যাচ্ছে, জানো তো। মানে আমাদের বাংলায় ডেথ ট্র্যাপ, যদি তোমাকে ডুবে মরতে হয় তাহলে তুমি কমার্শিয়াল সিনেমা করো। দেবদা এতদিন করেনি বলে একটা দল দেবদাকে বলেছে কেন কমার্শিয়াল সিনেমা করনি, কিন্তু সে যখন কমার্শিয়াল সিনেমা করবে, তার ডেথ ট্র্যাপ কিন্তু শুরু হয়ে গেল এই খাদান থেকে।
এবার এই ডেথ ট্র্যাপটাকে ব্রেক করে দেবদা হয়তো এগিয়ে যাবে এবং পরবর্তীতে অন্য ধারার ছবি করে আবার মানে অন্য রকমের ছবি করে দেবদা উপরে উঠে যাবে, সুপারস্টারই থাকবে তার জায়গাটায়। জিদ্দা যেরকম নিজে পুরো ডেথ ট্র্যাপে ফেঁসে গেছে, জিদ্দার ব্যাপারটা এরকম। জিদ্দা তো কমার্শিয়াল সিনেমা ছাড়া করবে না, আর এরা তো কোনো দিন সাপোর্ট করবে না। অডিয়েন্সেরও ওই হল নেই, সবথেকে বড় কথা ওই যে লালাডাপ্পা সিনেমা দেখার হল নেই, আর নেই মাল্টিপ্লেক্স কালচার। তো এই মাঝখানে ডেথ ট্র্যাপে পুরো ফেসে যায় এখানে যারা শুধুমাত্র কমার্শিয়াল সিনেমা করতে চায়। একা জিদ্দা নয়, আমি উদাহরণ দিচ্ছি, জিদ্দা, অঙ্কুশদা, ইয়াশ, বনি, সবাই। এতে কি হলো বলো তো? এতে বাংলা সিনেমা নিয়ে যে উন্মাদনাটা সেটাই বন্ধ হয়ে গেল। আজকে আমরা যে পরিমাণে ভিউজ পাই, কোনো মানে হয় এই ভিউজটা পাওয়ার? বাংলার আপামর জনগণ, এত জনগণ যেখানে, মানেই হয় না। হাজারে ভিউজই থাকার কথা না, লাখে লাখে ভিউজ থাকার কথা বাংলার যা জনগণ। তো সেটা হতো যদি ওই ডেথ ট্র্যাপে ফেসে না যেতাম আমরা সবাই ওই কমার্শিয়াল ছবিকে করতে গিয়ে ডেথ ট্র্যাপে ফেসে গেছি। আর যদি তুমি আরবান ছবিকেও করতে যাও, ওই ডেথ ট্র্যাপটাতেই থাকবে, কারণ ওইটুকুই থাকবে তোমার ক্যাপ, তার বেশি তুমি উঠতেও পারবে না, বাড়তেও পারবে না, কমতেও পারবে না। যাই হোক, এইগুলো নিয়ে আলোচনা করার ছিল। খুব একটা পেইনফুল একটা জায়গায় আমরা বিলং করছি। আমি তো কাউকে বলে কিছু চেঞ্জ করতে পারবো না, তোমরাও পারবে না, কিন্তু অ্যাওয়ার তো থাকতে পারি। অ্যাটলিস্ট আমরা যারা একটু পজিটিভ মাইন্ডেড, মানে আমাদের ভিতরে যাদের ভিতরে একটু পজিটিভিটি রয়েছে, সেটা খাদান নিয়ে হোক, চেঙ্গিজ নিয়ে হোক, বা তুফান নিয়ে হোক, বা যে কোনো স্টারকে নিয়ে হোক, শাকিব খানকে নিয়ে হোক, জিদ্দাকে নিয়ে হোক, দেবদাকে নিয়ে হোক, যে যার ফ্যানই হও না কেন, তাদের সবাইকে নিয়ে যাদের ভিতরে একটু বিন্দুমাত্র পজিটিভিটি আছে, তারা প্লিজ ভিতর থেকে পজিটিভ থাকো। কারুর রিভিউ দেখে ম্যানুপুলেট হয়ে যাও না, বা কারুর কোনো বক্তব্য শুনে ম্যানুপুলেট হয়ে যাও না, এবং সেটাকে না একটু মানে ইগনোর করো, নেগেটিভিটি ইগনোর করো। আমরা সবসময় ছোটোবেলা থেকে শিখে এসেছি, জানি না, মানে এটা আমাদের একটা ছিল যে জব বলো শুভ শুভ বলো, ঠিক আছে, যা বলো ভালো ভালো বলো। মরা 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 বলতে থাকলে না খারাপই হয়, কিন্তু যদি তুমি রাম 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 বলতে থাকো তাহলে ভালোই হয়। তো এটা আমি শিখেছি ছোটোবেলা থেকে। আমার মানে আমি এখানে কাউকে ছোটো করছি না, বাট এটা আমাকে এইভাবেই বলা হয়েছে, তো আমি সেইটাতে বিশ্বাস করি, আমি আমার আইডিওলজিতে বিশ্বাস করি, আমি আমার মতামতে বিশ্বাস করি, এবং প্রত্যেকটা মানুষের কিছু মতামত রয়েছে, এবং প্রত্যেকটা মানুষ যখন সোশ্যাল মিডিয়াতে এসে কিছু বলছে তখন সেটাকে নিয়ে কথা বলারও অধিকার রয়েছে। যদিও কাউকে নাম নিয়ে অ্যাটাক করার মন্তব্য বা বক্তব্য আমি করিনি, করবও না, কিন্তু অনেক আক্ষেপ থেকে এই ভিডিওটা বানালাম। প্লিজ কেউ ভেবো না কাউকে রিপ্লাই করছি, প্লিজ কেউ ভেবো না কাউকে অ্যাটাক করছি, জাস্ট বানালাম, ব্যাস। মনটা কষ্ট লাগছিল, তোমাদের সাথে আলোচনা করার ছিল, কথা বলার ছিল, তোমরাই তো আমার সব, তো সেখানে আমি আলোচনা করলাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই অনেক বড় হয়ে গেছে ভিডিওটা।